শিক্ষার্থী বন্ধুরা, তো আমরা দুটি সৃজনশীল ইতিমধ্যেই সলভ করেছি। এর মধ্যে আমরা এবার করব সৃজনশীল নাম্বার 3 এবং এটিতেও কিন্তু দুটি প্রশ্নই প্রয়োগ এবং উচ্চতর দক্ষতায় দুটি প্রশ্নই কিন্তু গাণিতিক সমস্যা এবং তার সমাধান। তো চলো শিক্ষার্থী বন্ধুরা, আমরা আগের মতোই আবার উদ্দীপকটা একটু দেখিনি। আমরা উদ্দীপকে দেখতে পাচ্ছি আমাদের আগের ম্যাথটার মতোই। এখানে স্টপ কর্ক দিয়ে দুটি গ্যাসকে দুটি আলাদা পাত্রে রাখা আছে। এখানে এই গ্যাস আছে যেটার ভর দেওয়া আছে 0.8 গ্রাম এবং এখানে গ্যাসের চাপ হচ্ছে 760 মিলিমিটার মার্কারি পারদ চাপ। আয়তন দেওয়া আছে 500 মিলিলিটার। আর এখানে বি গ্যাস দেওয়া আছে। বি গ্যাসটা হচ্ছে ভর হচ্ছে 0.7 গ্রাম এবং এটার ভর দেওয়া আছে 770 মিলিমিটার মার্কারি এবং আয়তন দেওয়া আছে 0.6 ডেসিমিটার কিউব। এখানে দেখো, এখানে আমাদের বাড়তি একটা ইনফরমেশন কিন্তু এবার দেওয়া আছে, সেটি হচ্ছে পর্যবেক্ষিত মোট চাপ 1 ATM। পর্যবেক্ষিত মোট চাপ 1 ATM। দ্যাট মিন্স এই স্টপ কর্কটি খুলে দিলে দুইটা গ্যাস মিলিতভাবে যে চাপ প্রয়োগ করে সেখানে মোট চাপটা পর্যবেক্ষণ করে দেখা গেছে কত, 1 ATM। তাহলে আমরা উদ্দীপকটা দেখলাম। এবার আসো আমরা প্রশ্নটা কি দেখব। প্রয়োগে আমাদের প্রথম যে প্রশ্নটি আমরা আলোচনা করব সেটা হচ্ছে স্টপ কর্ক খুলে দিলে গ্যাস মিশ্রণের মোট চাপ নির্ণয় করো। অর্থাৎ এই যে স্টপ কর্কটা যদি আমরা খুলে দিই তখন তো দুটি গ্যাস মিশ্রিত হয়ে যাবে, তখন এই দুটি গ্যাস মিলিতভাবে যে মোট চাপ সৃষ্টি করবে সেই মোট চাপটা হিসাব করো। তো স্টপ কর্ক খুলে দিলে গ্যাস মিশ্রণের মোট চাপ নির্ণয়, এরকম ম্যাথ যখন আমরা দেখব মিশ্রণের মোট চাপ নির্ণয়, তখন আমরা কিভাবে করব দেখো শিক্ষার্থী বন্ধুরা। তখন আমরা কিভাবে করব গ নাম্বারটা। তখন আমরা যেটা করব সেটা হচ্ছে আমরা জানি মোট চাপ সমান, আমরা জানি মোট চাপ P সমান, আমরা জানি মোট চাপ P সমান P1 V1 প্লাস P2 V2 ডিভাইডেড বাই V1 প্লাস V2। তোমরা ডালটনের আংশিক চাপ সূত্র থেকে এই সূত্রটি কিন্তু জেনেছো শিক্ষার্থী বন্ধুরা। সেটা হচ্ছে কোনো গ্যাস মিশ্রণের মোট চাপ কি হয়, এদের উপাদান গ্যাসগুলোর আংশিক চাপের যোগফলের কি হয়, সমান হয়। সেখান থেকে আমরা এই সূত্রটি পেয়েছি, মোট চাপ P সমান P1 V1 প্লাস P2 V2 ডিভাইডেড বাই V1 প্লাস V2। তাহলে দেখো একদম সিম্পল, আমরা এখানে মানগুলো বসিয়ে দিই। P1 মানে হচ্ছে প্রথম গ্যাসের চাপ, যেটা দেওয়া আছে 760 মিলিমিটার মার্কারি। এটাকে যদি আমরা এটিএমে কনভার্ট করি তাহলে এটা আসবে কত, 1। এর আগের ম্যাথেই আমরা আলোচনা করেছি। এবং V1 দেওয়া আছে 500 মিলিলিটার, দ্যাট মিন্স 0.5 লিটার, প্লাস P2 আমাদের দেওয়া আছে 770 মিলিমিটার মার্কারি। এটাকে যদি আমরা এটিএমে কনভার্ট করি ওই যে 760 দ্বারা ভাগ করে, তাহলে আমরা 1 পয়েন্ট সামথিং পাবো, 1.07 বা সামথিং এরকম আমরা পাবো, অথবা 1.007 এরকম আমরা একটা মান পাবো। এটা হচ্ছে P2 ইন্টু V2। V2 দেওয়া আছে আমাদের 0.6 ডেসিমিটার কিউব, দ্যাট মিন্স 0.6 লিটার, ডিভাইডেড বাই V1 প্লাস V2। V1 কত, 0.5 লিটার, V2 কত, 0.6 লিটার। তাহলে 0.5 প্লাস 0.6, ঠিক আছে। তাহলে আমরা এখানে যে মোট চাপটা পাবো সেটা অবশ্যই, যেহেতু আমরা চাপের কোন একক ইউজ করেছি, ATM, তাহলে আমরা এখানে যে মোট চাপটা পাবো সেটা এককটা হবে কি, ATM। তাহলে এখানে আমরা মানটা বসিয়ে এককটা পেয়ে যাব ATM। একদম সিম্পলি আমরা এভাবেই কিন্তু গ্যাস মিশ্রণের মোট চাপ বের করতে পারি। তাহলে এইটুকু করলে কিন্তু তুমি 3টি নাম্বার কিন্তু পেয়ে যাচ্ছ। ইজি না শিক্ষার্থী বন্ধুরা, একদম সহজ তো, তাই না? ওকে ফাইন, তাহলে আমরা এটা বুঝে গিয়েছি। এবার আসো আমরা যেটা দেখব পরের যে প্রশ্নটি। দেখো, যদি বা এই দুটি প্রশ্ন একসাথে এরকম আসে না, আমরা দেখাচ্ছি আর কি। এখান থেকে যে কোনো একটি থাকবে, সাথে ব্যাপনের হার বা অন্য কিছু হয়তো এখানের সাথে অ্যাড করবে। যেমন দেখো পরের প্রশ্নটি হচ্ছে উদ্দীপকে উল্লেখিত পর্যবেক্ষিত মোট চাপ ডালটনের আংশিক চাপ সূত্র সমর্থন করে কিনা ব্যাখ্যা করো। উদ্দীপকে উল্লেখিত পর্যবেক্ষিত মোট চাপ ডালটনের আংশিক চাপ সূত্র সমর্থন করে কিনা ব্যাখ্যা করো। তাহলে এই ক্ষেত্রে তোমাকে কি করতে হবে, ডালটনের আংশিক চাপ সূত্র প্রয়োগ করে তুমি মোট চাপটা কি করবা, নির্ণয় করবা। ডালটনের আংশিক চাপ সূত্র প্রয়োগ করে মোট চাপটা কি করবা, নির্ণয় করবা। মোট চাপটা নির্ণয় করে, সাপোজ এখানে মোট চাপটা আসছে, আমি জানি না কত আসবে, সাপোজ ধরো এখানে মোট চাপটা আসছে 1.3 বা 2 কিছু একটা আসছে, আমি জানি না আসবে কত। হ্যাঁ, এখন দেখো এখানে আমরা মোট চাপ ডালটনের আংশিক চাপ সূত্র প্রয়োগ করে মোট চাপ পেলাম কত, 1.3 ATM, কিন্তু আমাদের পর্যবেক্ষিত মোট চাপ দেওয়া আছে কত, 1 ATM। তাহলে পর্যবেক্ষিত চাপ এবং ডালটনের আংশিক চাপ সূত্রের সাহায্যে নির্ণীত চাপ দুইটা কি একই হলো, হয় নাই। সুতরাং ডালটনের আংশিক চাপ সূত্র কি করে না, সমর্থন করে না। তার মানে তোমার যেটা করতে হবে, তুমি যখন এই ধরনের প্রশ্ন আসবে যে পর্যবেক্ষিত মোট চাপ ডালটনের আংশিক চাপ সূত্রকে সমর্থন করে কি না, তখন তোমাকে করতে হবে কি, ডালটনের আংশিক চাপ সূত্র দিয়ে মোট চাপটা নির্ণয় করতে হবে। মোট চাপটা নির্ণয় করার পরে তারপর তোমাকে যেটা করতে হবে,
সেটা হচ্ছে এরপরে মোট চাপটা যদি আমাদের পর্যবেক্ষিত মোট চাপের সাথে মিলে যায় তাহলে সেটি ডাল্টনের আংশিক চাপ সূত্র সমর্থন করে, আর যদি না মিলে মানের চেঞ্জ বা ভিন্নতা থাকে তাহলে কিন্তু সেটি ডাল্টনের আংশিক চাপ সূত্র সমর্থন করে না। মনে থাকবে? আশা করি তোমরা এটিও বুঝতে পেরেছো। এখন আমাদেরকে কিন্তু অনেক সময় ডাল্টনের আংশিক চাপ সূত্রে থেকে আংশিক চাপ নির্ণয় করতে বলে। অনেক সময় বলে যে ধরো এই গ্যাসের আংশিক চাপ বা বি গ্যাসের আংশিক চাপ বের করো, তখন আমরা কীভাবে বের করব? প্রাসঙ্গিকভাবে আমি একটু বলে দিই যে তোমরা এখান থেকে চাইলে এই গ্যাসের আংশিক চাপ বি গ্যাসের আংশিক চাপ আলাদা আলাদাও বের করতে পারো। এই গ্যাসের আংশিক চাপ বের করবে এইভাবে P1V1/V1 প্লাস V2। একইভাবে বি গ্যাসের আংশিক চাপ তুমি বের করতে পারো P2V2/V1 প্লাস V2। তাহলে মিশ্রণে তুমি এই গ্যাসের আংশিক চাপ এবং বি গ্যাসের আংশিক চাপ এই দুটি সূত্রের মাধ্যমেও কিন্তু বের করতে পারো। দেন এই দুইটা আংশিক চাপ যোগ করে দিলেও তুমি মোট চাপ পেতে পারো। এভাবেও তুমি করতে পারো, অথবা সিম্পলি P1V1 প্লাস P2V2 ডিভাইড বাই V1 প্লাস V2 সেইভাবেও তুমি কী করতে পারো? মোট চাপটা নির্ণয় করতে পারো। তো আশা করি শিক্ষার্থী বন্ধুরা আমরা সৃজনশীল নাম্বার 3টাও কী হয়েছে বুঝে গিয়েছি আশা করি, তাই না? তো চলো শিক্ষার্থী বন্ধুরা তাহলে আমরা পরবর্তী টপিকে যাই। শিক্ষার্থী বন্ধুরা এবার আমরা সৃজনশীল 4 নিয়ে আলোচনা করব। সৃজনশীল 4। এখন উদ্দীপকটা আমরা একটু খেয়াল করি। দেখো উদ্দীপক হচ্ছে একটি গ্যাস 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় বিভিন্ন অবস্থায় চাপ ও আয়তন নিম্নরূপ। অর্থাৎ একটা গ্যাসের 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় বিভিন্ন অবস্থায় চাপ এবং আয়তনের কিছু মান দেওয়া আছে। চাপ যখন 0.25 atm, আয়তন তখন 2.80 লিটার। চাপ যখন 0.5 atm, আয়তন তখন 1.4 লিটার। চাপ যখন 0.75 atm, আয়তন তখন 0.93 লিটার। তাহলে দেখো 3টি চাপ দেওয়া আছে এবং সেই 3টি চাপে গ্যাসের আয়তন কি হবে সেই আয়তনের মানটাও দেওয়া আছে এবং বলা আছে এটা হচ্ছে 0 ডিগ্রি সেলসিয়াসের অবস্থায়। এখন দেখো এই প্রশ্নটিতে প্রথমে গতে যে প্রশ্নটি এসেছে, দেখো উদ্দীপকের গ্যাসটির অণুর সংখ্যা কি করো? নির্ণয় করো। শিক্ষার্থী বন্ধুরা আমরা এর আগে 2 নম্বর সৃজনশীলের সমাধানে কিন্তু অণুর সংখ্যা নির্ণয় করাটা তোমাদেরকে দেখিয়েছিলাম, তাহলে অবশ্যই তোমাদের মনে আছে। আমি আরেকবার মনে করিয়ে দিতে চাই, সেটা হচ্ছে অণুর সংখ্যা নির্ণয় করার জন্য আমাদের কি করতে হবে? PV = nRT, PV = nRT, দেন n সমান PV/RT। এখন অনেকে আমি কেন দেখাচ্ছি সেটারও একটা রিজন আছে, কিন্তু অনেকে হয়তো প্রশ্ন করবা বা জিজ্ঞাসা রাখতে পারে, সেটা হচ্ছে স্যার এখানে P আর V এর মান কোনটা নিব? এখানে তো P 3টা আছে, ভিও কয়টা আছে? 3টা আছে। তাহলে স্যার আমরা পি এর মান কোনটা নিব, ভি এর মান কোনটা নিব? সেই ক্ষেত্রে তোমাকে আমি একটা ক্লু দিতে পারি, সেটা হচ্ছে এখানে যে কোনো 3টি পি থেকে তুমি যে কোনো একটা পি নিতে পারো। ধরো তুমি এই পিটা নিলা 0.5 atm, তাহলে তোমাকে ভিটা নিতে হবে এটা, অর্থাৎ যে পিটা নিবা সেটার জন্য যে আয়তনটা সেটাই তোমাকে নিতে হবে। তুমি ধরো পি নিয়েছো 0.25, তাহলে তোমাকে ভি নিতে হবে 2.80। তুমি ধরো পি নিয়েছো 0.75, তাহলে তোমাকে ভি নিতে হবে 0.93। তাহলে তুমি যে কোনো একটা নিয়ে করতে পারো। তুমি 0.25 নিয়েও করতে পারো, 0.50 নিয়েও করতে পারো। 0.25 যদি নাও আয়তন নিতে হবে 2.80। ধরো আমি নিলাম 0.25, তাহলে 0.25 ইন্টু ভি এর মান 2.80 ডিভাইডেড বাই আর এর মান তোমরা জানো 0.0821 ইন্টু টি এর মান তোমরা টি কত দেওয়া আছে 0 ডিগ্রি সেলসিয়াস, টি কত দেওয়া আছে 0 ডিগ্রি সেলসিয়াস, দ্যাট মিন 273 কেলভিন। তাহলে তুমি এখানে 273 কী করলা? বসালা। বসিয়ে তুমি এখানে একটা এন এর মান পাবা। কি মান পাবা? এন এর একটা মান পাবা। তো তোমাদেরকে তো আমি বলেছি অণুর সংখ্যা নির্ণয় করার জন্য কি করতে হয়? এন এর মানটাকে অ্যাভোগাড্রোর সংখ্যা দ্বারা কি করতে হয়? গুণ করতে হয়। তাহলে এখানে যে এন এর মানটা পাবা সেটাকে অ্যাভোগাড্রোর সংখ্যা দ্বারা যদি গুণ করো তাহলেই কিন্তু তুমি শিক্ষার্থী বন্ধু তুমি কি পাবে? অণুর সংখ্যাটা নির্ণয় করতে পারবে। তাহলে এটা তোমরা আগেও পড়েছো, এটা পারবা। এবার আসো আমরা যেটা দেখব সেটা হচ্ছে পরের প্রশ্নটা, এবং খুবই ইন্টারেস্টিং একটি প্রশ্ন। তোমরা এগুলো কিন্তু একদম ইজি প্রশ্ন, তোমরা চাইলে কিন্তু নিজেরাই কিন্তু সলভ করতে পারো। একটু দেখো, আমরা পরের প্রশ্নটি হচ্ছে উদ্দীপকের গ্যাসের কোন সূত্র অনুসরণ করবে? ব্যাখ্যা করো। ব্যাখ্যা করাটা আমরা লিখি নাই। উদ্দীপকের গ্যাসের কোন সূত্র কি করবে? অনুসরণ করবে। ব্যাখ্যা করো। তাহলে আমরা সেটা কিভাবে ব্যাখ্যা করব আমরা একটু দেখি। উদ্দীপকের গ্যাসের কোন সূত্র অনুসরণ করবে? তাহলে দেখো শিক্ষার্থী বন্ধুরা একটা কথা কিন্তু মাথায় ভালো করে দেখো, এখানে কিন্তু চাপ এবং আয়তনগুলো চেঞ্জ হচ্ছে, কিন্তু তাপমাত্রা কি ফিক্সড? তাপমাত্রা কি ফিক্সড, কনস্ট্যান্ট 0 ডিগ্রি সেলসিয়াস। কিন্তু দেখো চাপের ভেরিয়েশন আছে, আয়তনের ভেরিয়েশন আছে। তোমরা জানো যে তাপমাত্রা স্থির থাকে, কনস্ট্যান্ট থাকে একমাত্র কোন সূত্রে?
বয়েলের সূত্রে। কোন সূত্রে? বয়েলের সূত্রে। এবং বয়েলের সূত্র থেকে তোমরা কি জানো? বয়েলের সূত্র থেকে তোমরা জানো যে ভি সমানুপাতিক 1/p বা পিভি ইকুয়াল টু কে, এটা তোমরা জানো। পিভি ইকুয়াল টু কে, এটা তোমরা জানো। এখন দেখো বয়েলের সূত্র থেকে আমরা যেটা জানি সেটা হচ্ছে তাপমাত্রা যদি স্থির থাকে তাহলে চাপ এবং আয়তনের গুণফল সবসময় কি থাকে? কনস্ট্যান্ট থাকে। অর্থাৎ তাপমাত্রা যখন স্থির বা ফিক্সড থাকে, কনস্ট্যান্ট থাকে, তখন চাপ এবং আয়তনের গুণফলটা সবসময় কি থাকবে? ধ্রুব থাকবে। তাহলে সেটা যদি আমরা প্রুফ করতে পারি যে 0 ডিগ্রি সেলসিয়াসে এই চাপ এবং আয়তনের গুণফলগুলো অলওয়েজ কি থাকবে? কনস্ট্যান্ট থাকবে, তাহলে আমরা বুঝবো এটি বয়েলের সূত্র অনুসরণ করবে। তো সেক্ষেত্রে আমরা প্রথমে কি করব? দেখো আমাদের প্রথম চাপটা P1 এবং প্রথম আয়তনটা V1, এই দুটো যদি আমরা গুণ করি 0.25 ইন্টু 2.80। একইভাবে দেখো P2 V2 0.5 ইন্টু 1.4, P3 V3 0.75 ইন্টু 0.93, 0.75 ইন্টু 0.93। আমরা দেখো P1 V1 গুণ করলাম, P2 V2 গুণ করলাম, P3 V3 গুণ করলাম। গুণ করলে সম্ভবত 0.7 আসবে, এটাও 0.7 আসবে, এটাও 0. কি আসবে? 7 আসবে সম্ভবত, আমি শিওর না। 0.7 আসতে পারে, গুণ করে তোমরা যা পাও আর কি। হ্যাঁ, আমি এমনি বললাম যে 0.7 আসতে পারে। ওকে, তোমরা গুণ করে যদি পাও। এখন দেখো কিন্তু একটা কথা দেখবা, তোমরা P1 V1 গুণ করে যেটা পাবা, P2 V2 গুণ করেও কিন্তু ওটাই পাবা, P3 V3 গুণ করেও কিন্তু কি পাবা? সেম মানটা পাবা। তাহলে দেখো P1 V1 গুণ করে আমরা যে গুণফলটা পেলাম, P2 V2 গুণ করে আমরা যে গুণফলটা পেলাম, P3 V3 গুণ করে আমরা যে গুণফলটা পেলাম, তিনটা গুণফলের মানে কি? সেম। তার মানে আমরা কি বলতে পারি? দেখো তাপমাত্রা যখন স্থির তখন দেখো চাপ এবং আয়তনের গুণফল সবসময় কি থাকছে? ধ্রুব থাকছে, কনস্ট্যান্ট থাকছে। তাহলে স্থির তাপমাত্রায় চাপ এবং আয়তনের গুণফল সবসময় ধ্রুব থাকে। কোন সূত্র অনুযায়ী? বয়েলের সূত্র অনুযায়ী। সুতরাং তুমি এখানে এই মানগুলো দেখিয়ে বলতে পারো যেহেতু প্রতি ক্ষেত্রে পি এবং ভি এর গুণফল কি থাকে? ধ্রুব থাকে। অর্থাৎ স্থির তাপমাত্রায় পিভি এর গুণফলটা সবসময় কি থাকে? ধ্রুব থাকে। সুতরাং উদ্দীপকের গ্যাসটি বয়েলের সূত্র অনুসরণ করবে। আশা করি বুঝতে পেরেছি।